আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সবাই নিরাপদে আছেন। তো সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। আজকে যে আ চতুর্থ গণবিজ্ঞপ্তিতে যে সকল ভাইয়েরা সুপারিশ প্রাপ্ত হয়েছেন, আপনাদের পুলিশ ভেরিফিকেশন ফর্মটা কিভাবে পূরণ করবেন সেটা একদম A to Z দেখিয়ে দিব। তো স্বাভাবিকভাবেই ভিডিওটা একটু বড় হবে। তো কষ্ট করে সবাই একটু ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দিবেন। তো আমরা জানি যে পুলিশ ভেরিফিকেশনটা অনলাইনে হবে এবছর। মানে ভেরিফিকেশন অনলাইনে ফর্মটা পূরণ করে আপনাদের সাবমিট করতে হবে। তারপরে ভেরিফিকেশনটা হবে। আর এটা এই সপ্তাহের মধ্যে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু যেকোনো কারণে সেটা আর হচ্ছে না বা হয় নাই। তো এই পুলিশ ভেরিফিকেশন যখনই শুরু হোক না কেন, সেটা শুরু হওয়ার পূর্বেই কিন্তু আপনাদের সবাইকে একটা করে মেসেজ দেওয়া হবে। আ মেসেজটা দেয়া হবে, যে মেসেজে একটা ইউজার আইডি থাকবে, একটা পাসওয়ার্ড থাকবে এবং এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়েই কিন্তু আপনাদেরকে পুলিশ ভেরিফিকেশন ফরমের যে অনলাইনের যে পোর্টালটা, সেখানে আপনাকে ঢুকতে হবে, লগইন করতে হবে। লগইন করে আপনাকে ফর্মটা পূরণ করতে হবে। তো যতক্ষণ পর্যন্ত আপনি এই এই যে মেসেজটা না পাবেন মোবাইলে বা এনটিআরসির ওয়েবসাইটে যতক্ষণ পর্যন্ত এই সম্পর্কে নোটিশ না দিবে, ততক্ষণ পর্যন্ত এই সম্পর্কে যত ধরনের খবরই আসুক না কেন যে পুলিশ ভেরিফিকেশন শুরু হচ্ছে বা ওয়েবসাইট চালু করে দেওয়া হয়েছে, এগুলো আসলে এই তথ্যগুলো সঠিক না। তো যাই হোক, এখন আমি আপনাদেরকে এই পুলিশ ভেরিফিকেশন ফর্মটা কিভাবে পূরণ করবেন সেটার A to Z দেখিয়ে দিব। আর সেজন্য আমি এখন চলে যাব কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমরা এখন এই পুলিশ ভেরিফিকেশনের বিষয়টা সম্পূর্ণভাবে দেখব। তো এটা হচ্ছে পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণ করার ওয়েবসাইটটি হলো scs.ssd.gov.bd। এখানে আপনি যখন ঢুকবেন, এই ওয়েবসাইটে ঢোকার পরে এই যে কর্নারে দেখেন, এখানে জব সিকিউরিটি নামে একটি অপশন আছে, সেখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ইউজার আইডি পাসওয়ার্ড, এই ইউজার আইডি পাসওয়ার্ড হচ্ছে আপনাকে এনটিএসএ থেকে দেওয়া হবে। যখন পুলিশ ভেরিফিকেশনটা অনলাইনে ফর্ম পূরণ শুরু হবে, তখনই আপনার মোবাইলে ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হবে যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন তাদের। তো এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে হচ্ছে আপনি সাইন ইনে ক্লিক করবেন। এখন এখানে ক্লিক করার পরে আপনার পরবর্তী যে ধাপগুলো বা পরবর্তী যে অপশনগুলো আসবে, সেটা আমি একটা নমুনা থেকে আপনাদেরকে দেখাবো, ডেমো থেকে। কারণ যেহেতু এটা এখনও চালু হয় নাই, তো এখানে আমি সরাসরি এটা দেখাতে পারবো না, তবে ডেমো থেকে আমি আপনাদেরকে দেখাই যে কী কী অপশন আসবে। তো যখন আপনি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকবেন, ঢোকার পরে এটা হচ্ছে প্রথম এই পেজটা আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে জব সিকিউরিটি ক্লিয়ারেন্স, এটার সে বাম পাশে। আর ডান পাশে যে এই যে নিউ অ্যাপ্লিকেশন নামে যে অপশনটা আছে, আপনি এখানে ক্লিক করবেন। এই যে নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে হচ্ছে আপনার সামনে হচ্ছে ভিউরোল ফর্মটা আসবে। তো আমরা একটু নিচে গিয়ে দেখি এর পরে কি আসবে আপনার সামনে, যে এখানে নিরাপত্তা ছাড়পত্রের জন্য আবেদন, কয়েকটা তথ্য, প্রাথমিক তথ্য, ঠিকানার তথ্য, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, অন্যান্য এবং ঘোষণা, এগুলো হলো আপনার এক এক করে পূরণ করতে হবে। প্রথমে এই যে অপশনটা, যে মন্ত্রণালয় অথবা বিভাগের নাম, এখানে আপনি শিক্ষা মন্ত্রণালয় দিতে হবে আপনার। তারপর হচ্ছে প্রতিষ্ঠানের নাম, এখানে দেখে প্রথমে মন্ত্রণালয় নির্বাচন করুন। এটা যদি নির্বাচন না করেন, তাহলে আপনি এই অপশনগুলো আর আসবে না। তো এই প্রতিষ্ঠানের নাম হিসেবে আপনি যে প্রতিষ্ঠানে সুপারিশপ্রাপ্ত হয়েছেন, সেই প্রতিষ্ঠানটাও আসতে পারে। অথবা এমনও হতে পারে যে আপনি যে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে যদি সুপারিশপ্রাপ্ত হন, সেটা আসতে পারে, অথবা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর অথবা কারিগরি শিক্ষা অধিদপ্তর। এই তিনটা, অথবা যে আপনি যেখানে সুপারিশপ্রাপ্ত হয়েছেন ওই প্রতিষ্ঠানের নাম, এর এর মধ্যে থেকে একটা এখানে থাকবে। তো আপনার সেটা সিলেক্ট করে দিতে হবে। তারপর হচ্ছে পদের নাম, আপনি যে পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন সেটা দিতে হবে। নিয়োগ পরীক্ষার রোল নাম্বার হচ্ছে আপনি যে সার্টিফিকেটের আন্ডারে এই যে চতুর্থ গণবিজ্ঞপ্তি সুপারিশপ্রাপ্ত হয়েছেন এনটিআরসি এর, সেই সার্টিফিকেটের যে রোল নাম্বারটা আছে সেটা এখানে দিতে হবে। তারপর আবেদনকারীর নাম, আবেদনকারীর জাতীয়তা, আবেদনকারীর এনআইডি নাম্বার, তারপর পিতার নাম, তারপর পিতার পেশা, তিনি যদি পেশা হচ্ছে যে পেশায় আপনার পিতা থাকুক না কেন, সেটা এখানে লিখবেন। তারপরে পিতার জাতীয়তা দিতে হবে, পেশার বর্ণনা এখানে বিস্তারিত লিখে দেবেন, যে সে চাকরি করে, কি চাকরি করে, ব্যবসা করে, কি ব্যবসা করে। এখানে একটা বিষয় হচ্ছে, যদি দেখা যায় যে অনেকের পিতা নাই বা মারা গেছেন, এরকম যদি কিছু হয়, তাহলে আপনি কি দেবেন এখানে পিতার পেশা। এক্ষেত্রে আপনি এখানে মৃত দিয়ে দিবেন, যে পিতার পেশার জায়গায় আপনি মৃত দিয়ে দেবেন। তারপরে পেশার বর্ণনার এখানে আপনি না, শুধুমাত্র না দিয়ে দেবেন, তাতেও হবে, এটাই হবে। তারপর ঠিকানা হচ্ছে, ঠিকানা তো আপনার পিতার যে ঠিকানা সেটা দিবেন। এই হচ্ছে পিতার বিস্তারিত। তারপর হচ্ছে মাতার নাম, মাতার নামের জায়গায় মাতার নাম, মাতার পেশার জায়গায় পেশা দিবেন। গৃহিণী হলে গৃহিণী দিবেন, চাকরি করলে চাকরি দিবেন, আর যদি মৃত হয় তাহলেও আপনি এভাবে দিয়ে দিবেন। এবং এখানে একটা জিনিস লক্ষ্য রাখবেন, যে
অপশনগুলায় লাল স্টার চিহ্ন দেওয়া আছে, ওগুলো আপনাকে অবশ্যই পূরণ করতে হবে। যেখানে স্টার চিহ্ন নাই সেগুলো পূরণ করতে হবে না। তো এখানে একটা দেখেন যে পিতার ঠিকানার জায়গায় লাল স্টার চিহ্ন নাই, ঠিকানা না দিলেও হবে। মাতার পেশার বর্ণনা, ঠিকানা এখানে যদি আপনি পূরণ না করেন তাহলেও কিন্তু হবে। মোট কথা হচ্ছে যেখানে স্টার চিহ্ন না থাকবে সেটা আপনাকে পূরণ না করলেও হবে, এটা পূরণ করা বাধ্যতামূলক না। মাতার নাম, মাতার জাতীয়তা, তারপরে বৈবাহিক অবস্থা। এখানে বৈবাহিক অবস্থা আপনি যদি বিবাহিত দেন তাহলে আপনার স্ত্রীর যে তথ্যগুলো সেগুলো দিতে হবে। অবিবাহিত হলে কিছু দিতে হবে না। প্রতিশ্রুতিবদ্ধ মানে আপনার বিবাহের কথাবার্তা চলছে, এঙ্গেজমেন্ট হয়েছে, এরকম যদি কিছু হয়ে থাকে তাহলে সেটা এখানে দিবেন। অন্যান্য হলে অন্যান্য দিবেন। তো প্রতিশ্রুতিবদ্ধ যদি আপনি দেন তাহলে কিন্তু আপনার কার সাথে প্রতিশ্রুতিবদ্ধ বা বিবাহের কথাবার্তা কার সাথে চলতেছে সে তার বিস্তারিত এখানে দিতে হবে। বিবাহিত হলে আপনার স্ত্রীর বিষয়ে বা হাজবেন্ডের বিষয়ে তথ্য দিতে হবে। এগুলো দেওয়ার পর আপনি পরবর্তীতে ক্লিক করবেন। আর যদি আপনি চান যে যে পর্যন্ত পূরণ করছি এই পর্যন্ত পূরণ করেই রেখে দিবেন, তাহলে সংরক্ষণ করুন। এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এটা সংরক্ষিত হয়ে থাকবে। পরে আপনি যখন লগ ইন করবেন তারপরে আপনার আবার এখান থেকে শুরু করতে পারবেন। তো পরবর্তীতে ক্লিক করার পর এখানে আসছে হচ্ছে আবেদনকারীর ঠিকানা, আবেদনকারীর বর্তমান ঠিকানা, জেলা, উপজেলা, ডাকঘর, পোস্ট কোড, ঠিকানা। তো এগুলো আপনাকে দিতে হবে। ঠিকানার জায়গা হচ্ছে আপনার গ্রাম, তারপরে পোস্ট, এই দুইটা দিলেই হবে। তারপরে ডাকঘর তো এখানেই আছে, পোস্ট কোড দিতে হবে, উপজেলা, জেলা। তারপরে হচ্ছে আবেদনকারী স্থায়ী ঠিকানা। আর যদি স্থায়ী ঠিকানা আর বর্তমান ঠিকানা আপনার একই হয় তাহলে এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন। আর যদি দেখা যায় আপনি আপনার গ্রামের বাড়ি এক জায়গায়, আপনি শহরে কোথাও চাকরি করেন, সেক্ষেত্রে আপনি চাকরির যেখানে বর্তমানে আছেন সেটা আপনি এখানে দিবেন বর্তমান ঠিকানার জায়গায়। আর স্থায়ী ঠিকানার জায়গায় আপনার গ্রামের ঠিকানা মানে স্থায়ী ঠিকানাটা দিয়ে দেবেন। তবে প্রার্থীগত 5 বছরে 6 মাসের বেশি সময় অবস্থান করেছেন সেই সব স্থানের ঠিকানা। এখানে হচ্ছে ঠিকানার ধরন বাংলাদেশ, বিদেশ হলে বিদেশ দিবেন। তারপর জেলা নির্বাচন করতে হবে, উপজেলা, ডাকঘর, পোস্ট কোড, তারপর ঠিকানার জায়গায় ওরকম আপনার বাসা নাম্বার দিতে পারেন, তারপরে গ্রামের নাম দিতে পারেন, এগুলো দিয়ে দেবেন। তারপর হচ্ছে কত তারিখ থেকে আপনি কত তারিখ পর্যন্ত ওই এলাকায় ছিলেন সেটা দিয়ে দেবেন। যে এখানে আছে তারিখ হতে আবার তারিখ পর্যন্ত, এটা এখানে দিয়ে দেবেন। তারপর যদি আপনি একের অধিক জায়গায় থাকেন তাহলে আপনি এখানে আরও যোগ করতে পারেন। তো আপনি যখন এক জায়গার বেশি, আপনি বিগত 5 বছরে দেখা যায় আপনি 3-4 জায়গায় থাকছেন, তখন এখানে যোগ করলে পরে আপনার এখানে আরেকটা এরকমের অপশন আসবে। তো সেখান থেকে আপনি দেশের নাম দিবেন। তারপরে তো আপনি যদি একাধিক জায়গায় থেকে থাকেন বিগত 5 বছরে তাহলে এখানে যোগ করুন যদি দেন, তাহলে যোগ করুনের জায়গায় আপনি সেম এরকম একটা ঘর আসবে, এই ঘরের ওই তথ্যগুলো পূরণ করে দিলেই হবে। আর যারা বিদেশ থাকেন তাদের জন্য এরকম বিদেশে যখন টিক দিবেন, দেশের নাম আসবে, সিটি আসবে, প্রদেশ আসবে, তারপর পোস্ট, জিপি কোড আসবে, ঠিকানা, এটা পূরণ করে দিতে হবে। আর যারা দেশের মধ্যে আছেন বাংলাদেশে ক্লিক করে দিলে এই তথ্যগুলো আসবে। আপনি যত জায়গায় আছেন এক একটা যোগ করবেন, আর ওই জায়গাগুলো যোগ হবে। আপনি যদি 10 জায়গায় থাকেন এভাবে যোগ করে আপনি 10টা জায়গার ঠিকানা কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে, যে জায়গায় আপনি 6 মাসে বেশি বিগত 5 বছরে ছিলেন এরকম। তো তারপরে হচ্ছে পরবর্তীতে ক্লিক করবেন। আপনি পরবর্তীতে ক্লিক করার পরে এবার হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, জন্ম তারিখ, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, সমান পরীক্ষা সার্টিফিকেট অনুযায়ী দিতে হবে। জন্মস্থান ও ঠিকানা, এটা জেলা, উপজেলা, ডাকঘর, পোস্ট কোড, ঠিকানা, এটা দিবেন এখানে জন্মস্থানের ঠিকানা। তার শিক্ষাগত যোগ্যতা, প্রথমে শিক্ষার স্তর, আর রেজিস্ট্রেশন নাম্বার অথবা রোল নাম্বার, তারপর হচ্ছে বোর্ড প্রতিষ্ঠানের নাম যেখান থেকে পাস করেছেন, সেশন কত সালে পাস করেছেন, সেশন মানে আপনার সেশন কী ছিল, কত ছিল, তারপর পাশের সান কত সালে পাস করছেন, চয়েস ফাইল, এখানে হচ্ছে আপনার সার্টিফিকেট যে সেই সার্টিফিকেটের হচ্ছে কপিটা স্ক্যান করে দিতে হবে। তারপরে আপনি মনে করেন এটা আপনি এসএসসি পরীক্ষাটা দিলেন, তারপরে এইচএসসি পরীক্ষা দিবেন, সেক্ষেত্রে শিক্ষা যোগ করুন এই যে ঘরটা, এই ঘরের মধ্যে আবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আর একটা সেম একটা অপশন আসবে, সেখানে আপনি এইচএসসি দিবেন এবং সনদপত্রর জায়গায় আপনি এইচএসসি যে সার্টিফিকেট সেটা এখানে স্ক্যান করে এখানে চয়েস ফাইলে যখন ক্লিক করবেন আপনার কম্পিউটার বা মোবাইলে নিয়ে যাবে, সেখান থেকে আপনি ফাইলটা সিলেক্ট করে দিয়ে দেবেন। এটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। আপনি একাধিক শিক্ষাগত যোগ্যতা এভাবে যোগ করবেন। তারপরে হচ্ছে তো এখানে হচ্ছে আপনি যদি কোনো চাকরি করে থাকেন বা করতেছেন, সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত, এরকম কোনো চাকরি যদি করে থাকেন সেটার বিস্তারিত দিতে হবে। আর করে না থাকেন তাহলে না দিবেন, আর করে থাকলে হ্যাঁ দিবেন। তারপরে এখানে হচ্ছে প্রতিষ্ঠানের নাম যেখানে চাকরি করছেন বা করে আসছেন সেটা,
পদবি দিতে হবে, জেলা, তারপরে উপজেলা, ডাকঘর, পোস্ট কোড, ঠিকানা, তারপরে নিয়োগের সময়কাল কত, আপনি যেদিন নিয়োগ প্রাপ্ত হয়েছেন বা যেদিন যোগদান করছেন সেটা সময় তারিখটা দিতে হবে। তারপরে সর্বশেষ আপনি যদি এখানে কাজ শেষ করে থাকেন তাহলে সেটা দিবেন, আর যদি এখনও করে থাকেন তাহলে বর্তমানে কর্মরত এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। আর যদি আপনি চাকরি ছেড়ে দিয়ে থাকেন ওই ছেড়ে দেওয়ার ডেটটা এখানে দিবেন। তারপর আপনার কেন চাকরি ছাড়ছেন সেটার বিস্তারিত এখানে দিতে হবে। এরকম যদি আরও থাকে মানে কয়েকটা জায়গায় আপনি এরকম করে থাকেন তাহলে এরকম সেগুলো এখানে লিখে দিতে হবে। তো এখানে হচ্ছে অ্যাড করার অপশন থাকবে, আরও যদি আপনি চাকরি করে থাকেন সেগুলো এখানে অ্যাড করে দিবেন। তারপরে হচ্ছে এখানে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অধীনে প্রার্থী চাকরি করে থাকলে অব্যাহতি সার্টিফিকেটে লিপিবদ্ধ চাকরির মেয়াদ, কী কী দায়িত্ব পালন করিয়েছেন এবং চাকরি ও আচার ব্যবহার সম্পর্কিত রিপোর্টের বিবরণী উল্লেখ করতে হবে। আপনি যদি সশস্ত্র বাহিনী, সেনাবাহিনী, আর্মি, বিডিআর এসব এরকম কোনো চাকরি করে থাকেন সেক্ষেত্রে আপনার এটা প্রযোজ্য। করে থাকলে হ্যাঁ দিবেন, না করলে না দিবেন। জানি এরকম কেউ নাই যে যারা এখানে সশস্ত্র বাহিনীতে চাকরি বাদ দিয়ে এই চাকরির জন্য আপনারা আসবেন, এরকম কেউ নাই। যদি থেকে থাকেন তাহলে হ্যাঁ দিয়ে তারপরে এখানে বিস্তারিত লিখে দিতে হবে। তারপরে হচ্ছে ওইটারই আচার ব্যবহার, তারপর কোটা, তারপর হচ্ছে মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী যদি আপনারা কেউ থাকেন তাহলে এখানে মুক্তিযোদ্ধার জায়গায় হ্যাঁ দিতে হবে। তারপরে মুক্তিযোদ্ধার নাম, সনদের নাম্বার, মুক্তিযোদ্ধার কোটা, এখানে হচ্ছে সার্টিফিকেটগুলো দিতে হবে, সনদপত্র। প্রতিবন্ধী হয়ে থাকলে হচ্ছে এখানে প্রতিবন্ধী হ্যাঁ দিয়ে প্রতিবন্ধীর যে সার্টিফিকেট সেটা এখানে দিতে হবে। ক্ষুদ্র নৃগোষ্ঠী হয়ে থাকলে এখানে হ্যাঁ দিয়ে তারপর সার্টিফিকেটটা এখানে দিতে হবে। তারপরে হচ্ছে টিকা যেটা এখানে আছে, সংশ্লিষ্ট নিয়োগকারী কর্তৃপক্ষকে সন্তুষ্ট হইতে হইবে যে উল্লেখিত ভূতপূর্ব সামরিক কর্মচারীদের অব্যাহতি সার্টিফিকেট বা মুক্তিযোদ্ধা প্রতিবন্ধী প্রার্থী কর্তৃক দাখিলকৃত সার্টিফিকেট যথাযথ ও সন্তুষ্টজনক। তারপর হচ্ছে নিকট আত্মীয় স্বজনের অর্থাৎ ভাই, ভগ্নী, আপন চাচা, শ্বশুরের দিকের নিকট আত্মীয় স্বজন বাংলাদেশের সরকারের চাকরিতে নিযুক্ত থাকিলে পদের নাম ও কর্মস্থল উল্লেখ পূর্বক বিবরণ। তো আপনার আত্মীয় স্বজনের মধ্যে নিজের আত্মীয় স্বজন এখানে লেখাই আছে, ভাই, ভগ্নী মানে ভগ্নীবতী, দুলাভাই, তারপর চাচা, তারপর শ্বশুরের দিক থেকে আত্মীয় স্বজন, শ্বশুর, চাচা শ্বশুর, শালা, সম্বন্ধী যারা আছে আর কি, এরকম কেউ যদি থাকে চাকরি করে তাহলে হ্যাঁ দিতে হবে। সরকারি চাকরি যদি করে থাকেন তাহলে হচ্ছে এখানে হ্যাঁ দিতে হবে। হ্যাঁ দিয়ে আত্মীয় স্বজনের নাম দিবেন, তারপর আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক, উনি আপনার কী হয়, পদের নাম, কোন পদে উনি চাকরি করেন, তারপর কর্মস্থল, তারপর কোথায় উনি চাকরি করেন সেটা দিতে হবে। একের বেশি যদি থাকে প্লাস চিহ্নিত চাপ দিবেন, তো এখানে আরও এরকম ঘর আসবে, আপনার সেই ঘরগুলো পূরণ করে দিবেন। তারপর প্রার্থীর চরিত্র ও পূর্ণ পরিচয় সম্পর্কে সাক্ষ্য দিতে পারেন, কিন্তু প্রার্থীর সহিত আত্মীয় সূত্রে আবদ্ধ নহেন এমন দুইজন গণ্যমান্য ব্যক্তির ঠিকানা সহ নাম। তো আপনার সাথে আপনার পরিচয় দিতে পারেন কিন্তু আপনার সাথে তাদের কোনো রক্তের সম্পর্ক নেই বা কোনো ধরনের আত্মীয়তার সম্পর্ক নেই, এরকম কেউ। তো এরকম দুইজন দিতে হবে, দুইজনে। তো সেক্ষেত্রে আপনি এই দুইজন কে হতে পারে, এক হতে পারে আপনি যে সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনার্স করছেন, মাস্টার্স করছেন, এরকম শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ যারা, তারা এখানে হতে পারে, তাদের নাম দিতে পারেন, মোবাইল নাম্বার, জেলাও, তারপরে উপজেলা, ডাকঘর, পোস্ট কোড, ঠিকানা, এটা দিয়ে দেবেন। আপনি কলেজের প্রিন্সিপাল বা প্রভাস অধ্যক্ষ, তাদের নামগুলো আপনি এখানে ব্যবহার করতে পারেন, অথবা আপনি চাইলে কোনো এমবিবিএস ডাক্তারের নাম এখানে ব্যবহার করতে পারেন, তার তথ্য এখানে ব্যবহার করতে পারেন, তার অনুমতি নিয়ে অবশ্যই। এছাড়া এরকম আর কি, যারা আপনার তথ্য দিবে ঊর্ধ্বতন কর্মকর্তা। আবার সাধারণ কোনো পাবলিকেরটা দিলে হবে না, আপনি এলাকার যে এমপি থাকে তারটা দিতে পারেন, চেয়ারম্যানটাও দিতে পারেন, আপনি যেখান থেকে লেখাপড়া করছেন সেখানকার তথ্য দিতে পারেন, সেখানকার আপনার শিক্ষকদের তথ্য দিতে পারেন, এরকম আর কি। তারপরে হচ্ছে পরবর্তীতে যখন আপনি এগুলো দিয়ে পরবর্তীতে ক্লিক করবেন, পরবর্তীতে ক্লিক করার পরে নিরাপত্তা ছাড়পত্রের জন্য আবেদন। তো এখানে আপনার সবগুলো মোটামুটি শেষ। এখন হচ্ছে ঘোষণার, এখানে আপনি এনআইডি, আপনার যে এনআইডি নাম্বার, এনআইডি কার্ডটা, সেই এনআইডি কার্ডটা দিতে হবে। ফ্রন্ট সাইড, ব্যাক সাইড দুইটাই একসাথে, দুইটাই স্ক্যান করে তারপরে হচ্ছে একসাথে করে একত্র করবেন, একত্র করে এটা রাখবেন, রেখে তারপরে হচ্ছে এটাকে এখানে আপলোড দিবেন আপনার এনআইডি কার্ডটা। তারপরে হচ্ছে এটা কিন্তু 1 MBর মধ্যে হতে হবে, ম্যাক্সিমাম ফাইল আছে 1 MB, 1 MBর মধ্যে আপনার এনআইডি কার্ডটা স্ক্যান করে সেভ করে রাখবেন, তারপর এখানে একটা আপলোড দিবেন। তারপরে ফৌজদারি বা অন্য কোনো মামলায় গ্রেপ্তার, অভিযুক্ত বা দণ্ডিত বা নজরবন্দি হয়েছেন বা বহিষ্কার হয়েছেন এরকম কি না, যদি এরকম হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার এখানে একটা হ্যাঁ একটা টিক দিবেন। টিক দিলে পরে ওই যে
আপনার মামলার বিবরণীটা এখানে চাইবে যে আপনি কী কারণে আপনার মামলাটা কী ছিল, কী কারণে আপনার বিরুদ্ধে মামলা করা হয়েছে, আপনার কি সাজা হয়েছে কিনা, আপনি গ্রেপ্তার হয়েছেন কিনা, এরকম তথ্যগুলো আপনার এখানে চাওয়া হবে। যদি আপনার এরকমের কোনো সমস্যা থেকে থাকে, ফৌজদারি বা অন্য কোনো মামলা থেকে থাকে, তাহলে হ্যাঁ দিলে এরকমগুলো আসবে, আর না দিলে তো আর কিছু আসবেই না। এই হচ্ছে ফর্ম পূরণের বিস্তারিত একদম শেষ তথ্য হচ্ছে এটা। তবে ঘোষণা আমি শপথপূর্বক বলিতেছি যে উপরে এখানে আপনারা টিক চিহ্ন দিয়ে দেবেন, এটা হচ্ছে শেষ। তো এগুলা এখানে টিক চিহ্নটা দেওয়ার পরে হচ্ছে আপনি এখানে সংরক্ষণ করতে পারেন পূর্ববর্তী, মানে আপনি পিছনে গিয়ে আবার বিষয়টা চেক করে দেখতে পারেন। আর এখানে আছে দাখিল করুন, এই যে দাখিল করুনে আপনি ক্লিক করলে আপনার এই পুলিশ ভেরিফিকেশনের যে আবেদন ফর্মটা, সেই আবেদন ফর্মটা সাবমিট হয়ে যাবে। তো এখানে যে তথ্যগুলো দেখানো হয়েছে এই তথ্যগুলোই আপনার কাছে চাওয়া হবে, এই তথ্যগুলো আপনি সঠিকভাবে পূরণ করবেন। আর আশা করি বুঝতেই পারছেন যে কী কী তথ্য লাগবে। আপনি আগে থেকেই এই যে সমস্ত ডকুমেন্টস এখানে চাওয়া হয়েছে এর অনুকূলে আপনার যে প্রমাণপত্র বা যা কিছুই দরকার হোক না কেন সেগুলো আপনি আগে থেকে সংগ্রহ করে রাখবেন। সংগ্রহ করে রেখে তারপরে হচ্ছে আপনি যখনই আপনাদেরকে পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণ করার জন্য বলা হোক না কেন, তখনই আপনি এই পর্যাপ্ত উপযুক্ত তথ্যগুলা দিয়ে হচ্ছে আপনি এই ফর্মটা পূরণ করবেন, যাতে করে কোনো জায়গায় কোনো প্রকার ভুল না হয়, এদিকে লক্ষ্য রাখবেন। একটুখানি ভুলের জন্য হয়তো আপনার এমন হতে পারে আপনার চাকরিটা হারাতে পারে। তো এদিকটা অবশ্যই একদম খেয়াল রাখবেন যে যেন কোথাও যেন কোনো ভুল না হয়, বা প্রয়োজনে আপনি একবারেও যদি না করেন বারবারে করেন, বারবার সময় নিয়ে করেন, সেরকম অপশন আছে। আপনি যে সংরক্ষণ করুন রেখে দিলেন, একদিন এক পেজ পূরণ করলেন, তারপর সংরক্ষণ করুন এখানে রেখে দিলেন, পরে আবার এটা করলেন, যেহেতু 30 দিন সময় পাবেন, যে 30 দিনের মধ্যে আপনি সুন্দরভাবে ফর্মটা পূরণ করবেন। তো এই যে ফর্মটা আছে হয়তো এই ফর্মটার সাথে দুই একটা অপশন যোগ হতে পারে, আর নাও হতে পারে, এরকমও থাকতে পারে, বা এখান থেকে দুই একটা অপশন কমতেও পারে, এমনটা কিন্তু হতে পারে। তো যাই হোক না কেন, এইভাবেই হচ্ছে আপনাদের ফর্মটা পূরণ করতে হবে। এভাবে যদি আপনারা ফর্মটা পূরণ করেন তাহলে 100% ওকে হবে। তো আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তো এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্টস করে জানাবেন, আমি চেষ্টা করবো সবার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য।